যেটা আছে, আমি এগুলো বেসিক গুলো বলতেছি, কারণ এগুলো ক্লিয়ার হলেই আপনারা, হ্যাঁ, যেমন আমরা এখন কি করতে পারি, আমাদের যে কোনো মানুষ যদি আমাদের কোনো একটা প্রশ্ন করে, মানে করে প্রতিদিনই আমাকে, বিভিন্ন চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, চার্টার বিজনেস অফিসার, তারপর যারা সিএমএ, কেউ না কেউ আমাকে ফোন করে বিভিন্ন ব্যাপারে, প্রতিদিন প্রায় দিনই করে। হ্যাঁ, যাই হোক, তো তখন আমরা কি করি, আমরা কিন্তু এখন আমাদের আইন আইন অত পড়তে হয় না, কেন আমাদের বেসিকটা আমাদের হয়ে গেছে। আমি চাই হলো তোমাদের বেসিকটা কি, বেসিকটা যে পাবলিক কোম্পানি বললেই বুঝতে হবে যে এটা আমার জনগণের কাছে আমাদের অবদান থাকতে হবে। আর প্রাইভেট কোম্পানি বললে বেসিক বুঝতে হবে যে এটা হলো প্রাইভেটলি আপনার, প্রাইভেটলি এখানে আপনার, এটা হলো আপনার প্রাইভেট। সুতরাং এই দুইটা আইন দুই রকম হইতে পারে, কিন্তু আমাদের দেশে যেমন দুই ক্ষেত্রেও মানে ডিফারেন্স তো আছেই, তাছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে উম অন্য অন্য দেশে একটু খুব সহজ, অন্যান্য দেশে সহজ, যেমন ভিয়েতনামে আছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এজিএম, আমাদের যেমন এজিএম করতেই হবে, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বলছে যে যে মানে অন্য দেশের আইন এমন সহজ করে দিছে যে যদি সব শেয়ার হোল্ডার মনে করে যে আমার এজিএম করার প্রয়োজন নাই, এটা অন্য দেশের আইন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমার দেশের আইন নাই, আমাদের দেশে এজিএম করতে হবে। আর আমি বুঝাচ্ছি যে প্রাইভেট কোম্পানি মানে আপনার প্রাইভেটলি আপনার, এই জন্য আপনারা ধরেন দুজনে মিলে প্রাইভেট কোম্পানি করছেন, দুজনে মনে করেন যে না আমার এজিএম করা লাগবে, তো এই যে কোনো কোনো রেজলিউশন নেন, তাহলে আপনি ওই সময়ের জন্য আপনি এজিএম নাও করতে পারেন। এটা অন্য দেশের আইনে এরকম আছে, তার মানে কি বুঝাচ্ছে যে এটা আপনার প্রাইভেট। কিন্তু সরকার যদি মনে করে যে না আপনাকে এজিএম করতে হবে, সরকার মানে যে আপনার কন্ট্রোলিং অথরিটি, যেমন আরজেসি বা বাণিজ্য মন্ত্রণালয়, সে যদি বলে যে না করতে হবে, তাহলে তখন আবার করতে হবে, তখন আপনি না করে ছাড়বেন না। কারণ তখন না করে আর হবে না। সেই জন্য তার মানে কি আমি বুঝাইলাম যে অন্য দেশে, আমাদের দেশে সব কোম্পানির এজিএম করতে হবে, কিন্তু অন্য দেশে এজিএম প্রাইভেট কোম্পানির জন্য ইচ্ছা করলে এজিএম না করতে পারে, সেটা যদি সব শেয়ার হোল্ডার যদি একমত হয়। তার মানে কি জিনিসটাকে তারা সহজ করছে, কিন্তু সরকার সবসময় ওই মানে তার উপর চোখ রাখছে, এবং কেউ কোনো শেয়ার হোল্ডার যদি সরকারকে বলে যে আমাদের এজিএম করে না, হ্যান করে ত্যান করে না, তাহলে তখন সরকার বলে দেবে যে না, আপনাকে এজিএম করতে হবে। এক বাণিজ্য মন্ত্রণালয় বলবে আপনাকে এজিএম করতে হবে, কারণ আর জেএসসি হলো বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, সরকার বলতে বাণিজ্য মন্ত্রণালয় বোঝাবে। আমি কিন্তু অন্য দেশের কথা বললাম, এদেশের কথা না। মানে বোঝানোর জন্য যে প্রাইভেট কোম্পানি হলো প্রাইভেটলি আপনার, এখানে আপনি আপনার টাকা বিনিয়োগ করতেছেন, কিন্তু এখন আবার যদি আপনি লোন নিয়ে যদি কাজ করেন, তখন আবার কি, ওই যে মানে এটা পাবলিক না হলেও আপনি প্রাইভেট কোম্পানিতে লোন নিচ্ছেন, তখন কিন্তু আপনার জবাবদিহিতা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে, তার লোন শোধ করবে, এগুলো। তো যাই হোক, এখন আমরা জানি যে এটা আমি এটা আপনার কনসেপ্টের জন্য বললাম যে প্রাইমারি কোম্পানি দুই ধরনের, এটা পাবলিক আর প্রাইভেট। তো প্রাইভেট কোম্পানি কোনগুলো, এখানে দেখেন, সহজ বলছে কি যে private company means a company which by its articles restrict the right to transfer its shares। তার মানে কি, শেয়ার যে ট্রান্সফার করার ক্ষেত্রে কি আছে, রেস্ট্রিকশন আছে, এই তো নাকি, আর প্রোহিবিট এনি ইনভাইটেশন টু দ্য পাবলিক। হ্যাঁ, এবং জনগণের কাছে, হ্যাঁ, আর যেহেতু প্রাইভেট কোম্পানি, আপনি আপনার টাকা দিবেন, জনগণের কাছে টাকা চাইতে পারবেন না। এই হলো কথা। এবং এই আপনি প্রাইভেটলি যদি কোনো প্রাইভেট কোম্পানি করেন, তাহলে কোম্পানি করলে 50 জনের বেশি হবে। আর এই 50 জন গোনার সময় এমপ্লয়ীদের কাছে যদি কোনো শেয়ার দিয়ে থাকেন, যারা কোম্পানি এমপ্লয়িজ, তাদের নাম বাদ যাবে 50 জন যখন গুনবেন। এই তিনটা শর্ত, তিনটা শর্ত থাকলে তার নাম হলো প্রাইভেট কোম্পানি। কি শোনা যাচ্ছে সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার, কারো কোনো শোনা প্রশ্ন, যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? স্যার জি তিন স্যার। নাম্বারে, হ্যাঁ, স্যার ওই 3 নাম্বার প্রাইভেট কোম্পানি 3 নাম্বার রুলসে যে বললেন ওই তিন- যে পঞ্চাশ হ্যাঁ জন হ্যাঁ, 50 জনের বেশি শেয়ার হোল্ডার থাকতে পারবে না। স্যার এমপ্লয়ের বিষয়ে একটা কথা বলছিলেন। হ্যাঁ, ওই এমপ্লয় যে বিষয় হলো এই যে, হ্যাঁ, নট ইনক্লুডিং পার্সনস হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট। তার মানে কি, এখন আর যখন 50 জন গুনবেন, দেখা গেল যে আপনার 3 জন ছিল ওই কোম্পানির এমপ্লয়ি, আবার শেয়ার হোল্ডার, ওই 3 জনের নাম বাদ, তার মানে 50 জনের মধ্যে হয়ে গেল। ঠিক আছে, ওকে স্যার। বুঝছেন? মানে এখন যদি এমন হয় যে না 5 জন এমপ্লয়ি আছে, তাহলে তো আপনি 50 জনের ভিতরেই আছেন ধরেন। হ্যাঁ, 5 জন এমপ্লয়ি আছে, টোটাল 53 জন, 5 জন এমপ্লয়ি সহ, তাহলে 5 জন বাদ দেন, তাহলে 48, 48 হলো 15 নিচে, তাই না? সোজা কথা হলো যে এমপ্লয়িকে বাদ দিবেন, বুঝতে পারছেন? এমপ্লয়ি শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে বাদ দিবেন, এই আর, ঠিক আছে।
প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। ওকে স্যার। আচ্ছা, এখন আমি বলি, আমরা যখন মানে এই যে মানে বিকম এমকম বা অন্য পড়ি, তখন আমরা জানি যে প্রাইভেট কোম্পানির শেয়ার কি করা যায় না, হস্তান্তর করা যায় না, তাই না? জি স্যার। এইভাবে আমরা পড়ি, এবং আমাদের বাংলা বইয়ের মধ্যে ওইভাবে লেখা আছে, কিন্তু আসলে কথাটা ঠিক না, রং কথা। ওটা লেখা আছে দেন রেস্ট্রিক্ট, মানে বাধা আছে। একটা হলো ট্রান্সফার করা যায় না, তার মানে কি, ওরা মানে একদম স্টপ। আর এখানে বলছে না না, রেস্ট্রিকশন আছে, মানে বাধা আছে। কথা কি, দুটা কি এক হলো কথা? এক হলো না। হ্যাঁ, তাহলে আমাদের যখন পড়বো তখন আমরা কিন্তু এই এই কথা লিখতে পারবো না যে প্রাইভেট কোম্পানি ডু নট ট্রান্সফার হিজ শেয়ারস। হ্যাঁ, এই কথা লিখলে তো শেষ। বুঝতে পারছেন? কারণ বাধা আছে, বাধা। দুনিয়ার সব বাধাই তো কি করা যায়, অতিক্রম করা যায় না। জি স্যার। তার মানে বাধা আছে, অতিক্রম করা যায়। কেমন করে? মানে এটা হলো যে শেয়ার ট্রান্সফারে বাধা আছে। বাধা যেহেতু আছে, বাধা অতিক্রম করা যায় কিভাবে? ধরেন আমি আর আপনি মিলে কি করলাম, কোম্পানি করলাম। এখন আমি থাকবো না, আমি কি করবো তাহলে? অথবা আমি আপনি আর একজন মিলেই, ধরেন তিনজনে মিলে একটা কোম্পানি করলাম। হুম ধরেন, এখন কি হলো, আমি থাকবো না, আমরা দুজন থাকবে না। তো তাহলে তো শেয়ার ট্রান্সফার করা যায় না, তাহলে আমি সারা জীবন থাকবো পড়ে এখানে? কখনোই না। আমি প্রথমে আপনাদের দুজনকে বলবো যে যেহেতু আপনারা আমার সাথে আছেন, আপনাদের রাইট আছে। কি রাইট? প্রি এমশন রাইট, মানে অগ্র কেনার, মানে আগে কেনার রাইট আছে আপনার। যেটাকে বলা হয় প্রি এমশন রাইট। সেই জন্য আমি আপনাদের কাছে আগে অফার করলাম। যদি না কেনেন, তাহলে কিন্তু আমি অন্যজনের কাছে বেচে দিব, তখন আপনি আর না করতে পারবেন না। তার মানে কি, আপনাদের কাছে আমি করতে পারি, বাইরেও করতে পারি যদি আপনারা না নেন। তার নাম হলো রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট ছিল, এই জন্য আপনার কাছে অফার করলাম। আপনি নিবেন না, এখন বাইরে করবেন। কোন আইনে? আমার অগ্রক্রয় নীতি আমি ফলো করছি, আপনারা নেন নাই, এখন আমি বাইরে বেচবো। তার মানে বাইরে বিক্রি করা যায়, ট্রান্সফার করা যায়, কিন্তু বাধা আছে। কি কথাটা কি ক্লিয়ার হলো সবার কাছে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রাইভেট কোম্পানির শেয়ারও বাইরে সেল করা যায়, কিন্তু প্রথম আপনাকে যে দুজন এক্সিস্টিং আছে, তাদের কাছে আগে আপনাকে তাদের যেহেতু অগ্রক্রয়ের অধিকার আছে, তাদের অফার করতে হবে। তাহলে এই হলো প্রাইভেট কোম্পানি। পাবলিক কোম্পানি সহজ, এই তিনটা জিনিস যার মধ্যে নাই, সেই পাবলিক। সহজ একদম। এই যে পাবলিক কোম্পানি মিনস এ কোম্পানি incorporated under this act or under any law at any time in force before commencement of this act and which is not a private company. যেটা প্রাইভেট কোম্পানি না, তাই পাবলিক কোম্পানি। বাহ, খুব সহজ। এবার আসেন পাবলিক কোম্পানির আসলে ইয়ার কি। আবার তিন ধরনের আছে পাবলিক কোম্পানি, আবার তিন ধরনের। আমরা যে কোম্পানি সবসময় দেখি সেই কোম্পানির নাম হলো, একটা হলো পাবলিক কোম্পানি, আবার তিন ধরনের আছে। কোম্পানি লিমিটেড বাই শেয়ারস, আর হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, এটা হলো আনলিমিটেড কোম্পানি, মানে আনলিমিটেড। এখন আমরা প্রথমটা তো আমরা সবাই জানি যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, আমরা শেয়ার নিয়ে যেটা আমরা করি, শেয়ার আছে, সেটার নাম হলো লিমিটেড বাই শেয়ারস। আর লিমিটেড বাই গ্যারান্টি এক ধরনের কোম্পানি আছে, সেটার নামও কোম্পানি, যেটা কোম্পানি আইনের যে 29 ধারাতে হয়। এবং ওখানে আপনি কোম্পানি নাও লিখতে পারেন, আবার লিখতেও পারেন। হ্যাঁ, যেমন এই যে ধানমন্ডি ক্লাব লিমিটেড আছে না, আবাহনী ক্লাব লিমিটেড আছে না, লিমিটেড আছে তো নাকি? জি স্যার আছে। হ্যাঁ, তাহলে এই কোম্পানিতে আপনি ইচ্ছা করলে শেয়ার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে নর্মালি শেয়ার থাকে না, তখন কি করে, সবাই গ্যারান্টি দেয়। কি গ্যারান্টি দেয়? ওই দেখবেন মেমোরেন্ডামের মধ্যে নিচে লেখা থাকে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে এই কোম্পানি যদি কি হয়, মানে at the time of ডিসলিউশন, at the time of liquidation, যদি স্যার ইনসলভেন্ট স্যার। হ্যাঁ ইনসলভেন্ট, মানে হ্যাঁ লিকুইডেশন যখন হয়ে যাবে, যদি লিকুইডেশন হয় ইনসলভেন্সি কারণে, ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন, হ্যাঁ, তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আমরা যদি লাগে তাহলে আমরা দেবো, না লাগলে তো দেবো না। ঠিক আছে? এই যে গ্যারান্টি দিলেন, এই জন্য ওই ধরনের কোম্পানিকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ঠিক আছে? যেমন বলি,
যে একটা কোম্পানি এখন তার মনে করেন অ্যাসেট সেল করে আপনি পাইলেন 1 কোটি টাকা, আর লায়াবিলিটি আছে তার ধরেন এই 99 লক্ষ টাকা। তাহলে এ- তার তো আসলে কি আছে, সারপ্লাসই আছে 1 লাখ টাকা, তাই না? তাই সেখানে তো আর দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি ইন দ্য ইভেন্ট এমন সাধারণত রেগুলেশন কখন হয়, যখন মানুষের, যখন কোম্পানির লায়াবিলিটি অ্যাসেট বেশি হয়ে যায়, ঠিক আছে? তো তখন ওই, তো এই যদি এরকম হয়, উল্টা হয়, যে অ্যাসেট আছে 99 লক্ষ টাকা কিন্তু লায়াবিলিটি হলো 1 কোটি টাকা, তাহলে তো আপনার ঘাটতি, 1 লক্ষ টাকা ঘাটতি, তাহলে এই 1 লক্ষ টাকা আপনারা দিবেন। এইটা কি করেন, ওই মেমোর মধ্যে লিখে দেন কিভাবে দিবেন। ধরেন আপনি বললেন যে আমরা এক একজন দিব হলো 1,000 করে দিব, ম্যাক্সিমাম দিব হলো 1,000 টাকা করে দিব। তাই এখন ধরেন আমরা 5 জন আছেন, 5 জনে 50,000 টাকা, সরি হ্যাঁ 5,000 টাকা দিবেন। তাহলে তো বাকি 95,000 টাকা আর কেউ পাবে না, ওই 5,000 টাকাই পাবে। 95,000 টাকা ধরুন ল্যাপসেস, তাহলে 5,000 টাকা লাইবিলিটি পরের সময় ভাগ করবেন। তার মানে কি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি বলা থাকে। আপনি যদি ওখানে লেখা থাকে যে আমরা একজনে 1 লক্ষ করে দিব, হ্যাঁ, তাহলে তো আপনার প্রয়োজনই নাই। তাহলে তো ওই যে 1 লক্ষ টাকা তো ডেবিসিট, এক একজন 20,000 টাকা করে দিলে বাড়ি হয়ে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম হলো 1 লাখ। তাহলে 20,000 করে দিলে 5 20-এ 1 লক্ষ, 1 লক্ষ ডেবিসিট পূরণ হয়ে গেল। এই ধরনের গ্যারান্টি লেখা থাকে যেটা, সেগুলো হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। কি বুঝলেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝছি। হুম। আরটা হলো আনলিমিটেড কোম্পানি। আসলে এই ধরনের কোম্পানি বাংলাদেশে নাই, কিন্তু করা যায়। ইন দিস কোম্পানিজ দ্য লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার ইজ আনলিমিটেড। কারণ আমরা কোম্পানি করি হলো লিমিটেড বাই শেয়ার বা লিমিটেড বাই গ্যারান্টি, এন্ড এটা বলতেছে আনলিমিটেড কোম্পানি, এটা কোম্পানি বলছে যে এটা হলো পার্টনারশিপ ফার্মের মতো। মানে যারা আগের মেম্বার, যারা কোম্পানিতে নাই, 1 বছর আগে চলে গেছে, তারাও লায়াবল হবে। হ্যাঁ, যদি কি হয়, তারাও লায়াবল হবে। However, there is no such liability of members until the company is winding up. এখানে এখানে তাই লেখা থাকে যে কোম্পানি যদি ওয়ান্ডিং আপ হয়ে যায়, সেক্ষেত্রে, হ্যাঁ, মানে সেক্ষেত্রে আগে 1 বছর আগে যারা মেম্বার থেকে এ- মানে হয়েছে তারা হবে না, 1 বছরের মধ্যে যারা আছে তারা কি হবে, তারাও লায়াবল হবে। কিসের জন্য? যেহেতু লেখা আছে আনলিমিটেড কোম্পানি, তার মানে আপনি সিজ হওয়ার পরেও 1 বছর না গেলে আপনি ওই কোম্পানির লায়াবিলিটির জন্য আপনি লায়াবল হবে। এবং আনলিমিটেড কোম্পানি মে বি উইথ অর উইদাউট শেয়ার ক্যাপিটাল, থাকতে পারে না থাকতে পারে, দে মাস্ট স্টার দেয়ার আর্টিকেলস, সব জায়গায় তো আর্টিকেলস রেজিস্ট্রেশন করতে হয়। তার মানে আনলিমিটেড যে কোম্পানি, এটা এটা হলো আসলে তাদের মানে হলো আনলিমিটেড, তবে এবং যারা মেম্বার থাকে তারা 1 বছর পর্যন্ত তারা লাইবল হবে, 1 বছর পরে আর তারা লাইবল হবে না। যদি ফন্ডিং আপ হয়ে যায়, তাহলে 1 বছরের মধ্যে যাদের হয়েছে তারা লাইবল হবে, এই আর কি। আর অন্যান্য ক্ষেত্রে তো শেয়ার পর্যন্ত লাইবিলিটি, এটা হলো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, আর লিমিটেড বাই গ্যারান্টি পর্যন্ত লাইবিলিটি। আর এটা হলো আনলিমিটেড, তবে 1 বছর, এই কথা বলা আছে। ঠিক আছে, এবার আমরা আসি। এই স্ট্যাটিউটরি কোম্পানি বলতে আসলে কিছু নাই, এগুলা ওই যে ইন্ডিয়ান বই থেকে কপি করছে। চার্টার্ড কোম্পানি বলতে কিছু নাই, এগুলা কপি করে সব বসাইছে। রেজিস্টার্ড কোম্পানি বলতে কিছু নাই। আমাদের কোম্পানি হলে রেজিস্ট্রেশন লাগবেই। হ্যাঁ, এগুলার মানে এগুলা আসলে পড়ার কিছু নাই। হ্যাঁ, হোল্ডিং কোম্পানি আমাদের কোম্পানি আইনি বলা আছে। হ্যাঁ, সেকশন 2-তে সংজ্ঞায় বলা আছে, আমরা সবাই জানি যে হোল্ডিং কোম্পানি বলছে যে কোন কোম্পানি যদি অন্য কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ড করে তাকে বলে হোল্ডিং, আর যারটা হোল্ড করে তাকে বলে সাবসিডি। এই দেখেন এখানে কি আছে, when a company acquires controlling interest in the affairs of another company or companies, it is known as a holding company, আমরা সবাই জানি। এবং the companies act in its definition clause দিয়ে মানে বলা আছে, the holding of such controlling interest should take all or one of the following forms। এই মানে এই যে বিভিন্ন ভাবে কন্ট্রোলিংটা সে নিতে পারে, বিভিন্ন ভাবে নিলেই, কন্ট্রোলিং নিলেই হবে হলো, সেটা হবে হলো কি, আর কি, এটাই বলছে। তারপরে আসেন কি বলছে যে হোয়েন, আচ্ছা বলছে যে এই যে its assets may consist in whole or in part of shares in another company। এটাই বলছে আর কি, যে আপনি ওই কি কি করলেন, ওই কোম্পানির অ্যাসেটের
ম্যাক্সিমামই হলো আপনার, এরকম হতে পারে। অথবা শেয়ার, অথবা আদার ইন্টারেস্ট, আপনি ওই কোম্পানি করে নিছেন, সেটাও হইতে পারে। অথবা কি বলছে যে সাস ইন্টারেস্ট শুড বি ইন দ্য ফর্ম অফ হোল্ডিং মোর দেন 50%, এবং সেটা 50%-এর বেশি হইতে হবে। ভোটিং রাইট 50%-এর বেশি থাকা না। এবং সাস ভোটিং রাইটস গিভস পাওয়ার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি টু অ্যাপয়েন্ট দ্য মেজরিটি অফ ডাইরেক্টরস, এবং যার ফলে দেখা যায় যে মেজরিটি ডাইরেক্টর ওই কোম্পানি থেকে আসছে, যে হোল্ড করে। এই কারণেও হইতে পারে, তাই না? তার মানে এই কয়েকভাবে কোনো কোম্পানি হোল্ডিং কোম্পানি হইতে পারে। সাধারণত দেখবেন সাবসিডিয়ারি কোম্পানিতে হোল্ডিং কোম্পানি ডাইরেক্টররা ওখানে বসে। হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হয় হোল্ডিং। আর যাকে হোল্ড করে তার নাম হলো সাবসিডিয়ারি। এখানে দেখা যায় দ্য সিচুয়েশন অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানি can be quoted from subsection 2, 3, and 4 of subsection 2. To sum up, it is a company more than 50% of whose shares, 50% আরেকজন করে, এই যে যেটা বলে পড়ে আসলেন, শেয়ার ক্যাপিটাল or voting power is held by another company, or the majority of whose directors can be appointed by another company. ওই যে উপরটা পরেই 2, 3, 4 আমরা পড়ে যা বুঝলাম তাই। তার মানে ডাইরেক্টর, ম্যাক্সিমাম ডাইরেক্টর অন্য কোম্পানি, আমার নাম সাবসিডিয়ারি, ম্যাক্সিমাম শেয়ার অন্য জনের, আমার নাম সাবসিডিয়ারি, এই আর কি। আর গ্রুপ, এই হলো সাবসিডি কোম্পানি পড়বে না আপনারা। গ্রুপ অফ কোম্পানি বলতে কোনো কিছু কোম্পানি আইনে নাই। গ্রুপ অফ কোম্পানি বলতে কোনো কিছু কোম্পানি আইনে নাই। ইন্ডিয়ান আইনে বলছে যে এইভাবে এইভাবে কেউ গ্রুপ বলতে পারে, সেই কথাগুলো এখানে আছে। এটা বাংলাদেশের কোম্পানি নাই, গ্রুপ অফ কোম্পানি পড়ার কিছু নাই, বাংলাদেশে নাই এটা। নতুন নতুন আইন হচ্ছে, সেখানে হয়তো থাকতে পারে। এবার হলো প্রাইভেট কোম্পানির কি সুবিধা। প্রাইভেট কোম্পানির কি সুবিধা? হ্যাঁ, বলছে যে সুবিধা হলো, প্রাইভেট কোম্পানির সুবিধা হলো যে অল্প 2 জন মানুষ নিয়ে করা যায়। এই যে বলছে যে ইট মে কনসিস্ট অফ 2 পারসন অনলি, তাহলে 2 জন মানুষ বা 2 জন ডাইরেক্টর হতে পারে, একজন চেয়ারম্যান হলো, একজন এমডি হলো, এরকম হতে পারে। এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, পাবলিক কোম্পানি যখন হয় তখন 83(2) ধারাতে একটা স্ট্যাটিউটরি মিটিং করতে হয়, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এটা লাগে না। এটা একটা সুবিধা বলছে, সিকিউরিটি গার্ড আসলে। 2 জন ডাইরেক্টর হলে পারে সাপিস, হ্যাঁ সাফিসিয়েন্ট। তারপরে এই যে রিটায়ারমেন্ট প্রভিশন নাই। ওই যে বললাম না যে প্রাইভেট কোম্পানিতে আমার কোম্পানিতে আমি রিটায়ার করতে পারবো, কিন্তু পাবলিক হলে আপনি রিটায়ার করা লাগবে। তার মানে এটা একটা সুবিধা বলছে। তারপর বলছে যে নো অব্লিগেশন টু ফাইল এ স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। হ্যাঁ, পাবলিক কোম্পানির ক্ষেত্রে যদি প্রসপেক্টাস ইস্যু না করেন, তাহার পরিবর্তে ইন লিউ অফ একটা স্টেটমেন্ট দেওয়া লাগে, তার নাম হলো স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। সেটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে লাগে না, এটা সুবিধা বলছে। তারপরে নো রেস্ট্রিকশনস অন অ্যালটমেন্ট অফ শেয়ারস, এটা রং কথা আসলে। নো রেস্ট্রিকশনস অন অ্যালটমেন্ট অফ শেয়ারস অর ডিবেঞ্চার্স, এটা সুবিধা। নো রেস্ট্রিকশনস অন, হ্যাঁ এটা ঠিক আছে না, ঠিক আছে যে মানে এটা হলো অ্যালটমেন্ট অফ শেয়ার, সবার ক্ষেত্রে চলে। এটা তো পাবলিক প্রাইভেটে কোনো একই রকম, এখানে তো এটা সুবিধা লেখার কিছু নাই আমি মনে করি। যেখানে তো শেয়ার হোল্ডারের ক্ষেত্রে, এখানে পাবলিকে যা লেখা আছে পাবলিকে তাই লেখা আছে, এখানে তো প্রাইভেট পাবলিক ডিফারেন্স করার কিছু নাই আমার। তারপরে নো রেস্ট্রিকশন টু অবটেইন সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। হ্যাঁ, পাবলিক কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগে একটা, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে লাগে না, এটাকে একটা সুবিধা বলছে। কিন্তু আমি মনে করি 6 নম্বর লেখার দরকার না, 6 নম্বর দুইটার ক্ষেত্রে একই নিয়ম, এটা কোনো ডিফারেন্স তৈরি করে না বা সুবিধা নাই কোনো। আপনারা 1, 2, 3, 4 ওই 7 নম্বরে 6 যায়। তারপর আসেন সাবমিশন অফ অ্যানুয়াল অ্যাকাউন্টস এন্ড রিপোর্ট টু মেম্বার্স আর নট রিকোয়ার্ড, এটা রং কথা। এ রং কথা, এটা 191(5) এটা আপনার কাটা দেন, এটা ভুল ভুল আছে। ওখানে বলছে কি আর এখানে বলছে কি, এটা হলো যে ওই এই নতুন কোম্পানি আইন হওয়ার পরে বলছে যে যারা আগে হয়েছে তাদের আর নতুন নেমে যাওয়া লাগবে না। হ্যাঁ, তারা এরপর থেকে দিবে, যে সেই কথা বলছে, সেটাই এখানে ঢুকাই দিচ্ছে 191(5) পড়ে দেখেন। এটা এটাও রং, এটা ঠিক নাই, এটা কাটে না, কেটে যায়। তারপরে নয়ও কাটা দিতে হবে কেন, যে একবার উপরে বলছেন যে রিটায়ারমেন্ট প্রভিশন প্রয়োজন নাই, রিটায়ারমেন্ট প্রভিশন নাই, আবার লেখছেন রিটায়ারমেন্ট ইজ নট কম্পালসরি। তার মানে কি, একদিন 2 বার আসছে। এটা সুবিধা বলছে যে অল্প দায়িত্ব নিয়ে হওয়া যায়, এটা একটা সুবিধা। স্যানিটারি মিটিং করা লাগে না, এটা একটা সুবিধা। তারপর 2 জন ব্যক্তি কোম্পানি তৈরি করতে পারে, এটা একটা সুবিধা। রিটায়ারমেন্ট প্রভিশন নাই, এটা একটা সুবিধা। প্রসপেক্টাস ইন দেওয়া লাগে না, হ্যাঁ, বা ইন প্রসেস লাগে না।
হ্যাঁ, তারপরে কি এই মানে এই যে কনস্ট্যান্ট অফ বিজনেস লাগে না, এই এই কয়েকটি হলো সুবিধা। প্রাইভেট এবং পাবলিক কোম্পানি কি কি আছে যাদের পড়ে নিয়ে আগে যা আছে তাই আছে, এগুলা সাধারণত পড়ে নিয়ে যা আছে তাই। পার্টনারশিপ এন্ড কোম্পানি পড়ে নিন, এগুলা পড়ার জিনিস। আচ্ছা, আমরা এই ইন্টারেক্টিভ কোশ্চেনটা আপনাকে বুঝিয়ে দিই, যেটা নিয়ে আপনার কথা বললেন। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এখন তো আপনাদের আসতে হলো মাল্টিপল, কিন্তু এখান থেকে আসতেও পারে অন্যভাবে। মানে বোঝানোর জন্য আমি এটা বললাম। এই যে আপনি যেটা বললেন, দেখেন, one of your friends, Mr. X, has invited you to his house, ইনভাইট করছে, to join the evening tea party where 26 26 numbers of your close friends were present. 26 জন ছিল। On that gathering, made an Mr. X made an announcement. সে একটা announcement করলো that he has very good and profitable business ideas where all of the friends can join the business by contributing like a 5 lakhs each. তার মানে 5 লাখ, 26 জন 5 লাখ করে, which may lead to a very smart capital to 1 lakh 30 to start business. Business ideas are discussed among the friends and most of all are convinced and accept the proposal, including you. সবাই মিলে বলে হ্যাঁ ঠিক আছে, ভালো ব্যবসা আমরা করবো। While question arises on the issue about organizational স্ট্রাকচারটা কি হবে, হ্যাঁ এখন আমরা যে ব্যবসা করব, আমাদের এই অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কি হবে, মানে কিভাবে ব্যবসাটা করব, এটা কি মানে পার্টনারশিপ করব নাকি এটা আমরা কোম্পানি করব? হ্যাঁ, এই হ্যাঁ কি করবো আর কি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। মেজরিটি অফ দ্য মেম্বার্স আর ইন দ্য ওপিনিয়ন টু ফর্ম অ্যান আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম। তাদের কথা হলো যে আমরা আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম আমরা করবো। হ্যাঁ, এবং ইকুয়াল রেশিও হবে আমাদের, এবং নেম হবে ফ্রেন্ডস এন্টারপ্রাইজ। এই এই নাম হবে কোম্পানি, ফ্রেন্ডস এন্টারপ্রাইজ। A member are also in their standing that incorporation may kill time and require many legal formalities which should be avoided. সবার কথা হলো যে আমরা যদি ইনকর্পোরেশন করি, কোম্পানি করি, সময় যাবে, আর অনেক তো তথ্য মথ্য দেওয়ার দরকার নেই, আমরা সবাই মিলে আনরেজিস্টার্ড একটা পার্টনারশিপ ফার্ম করি। এই হলো সবার কথা। এখন বলতে যে, অ্যাজ এ নলেজেবল সিএ স্টুডেন্ট, ইউ শুড হ্যাভ সাম স্টেটমেন্ট ইন দ্যাট গ্যাদারিং whether 26 knows of persons together can continue business in the form of one registered firm partnership or not. এবং your statement should be in line with the appropriate legal provisions of Companies Act. হ্যাঁ, তো এটা কিন্তু উপরে আলোচনা করে নাই, কিন্তু ঠিকই ইন্টারেক্টিভ কোশ্চেন দিয়ে দিল। এই হলো আমাদের ম্যানুয়াল। তাই আমরা বলি এটা হলো কোম্পানি আইনের সেকশন হলো 4, সেকশন হলো 4। সব 4 এর নাম হলো প্রোহিবিশন অফ পার্টনারশিপ এক্সিডিং সার্টেন নাম্বারস। আর তুমি পার্টনারশিপ করিতে পারিবে না যদি তুমি সার্টেন নাম্বার যদি এক্সিড করো। সেটা কি? সেটা হলো মানে এখানে যদি পার্টনারশিপ করেন তাহলে 20 জনের বেশি আপনি কি করেন, 20 জনের বেশি দিয়ে আপনি আপনি পার্টনারশিপ করিতে পারিবেন না। সুতরাং আপনি তাহলে এখানে কি হবে না, বলছে কি যে নো কোম্পানি association or partnership consisting of more than 20 persons shall be formed for the purpose of carrying on any business. হ্যাঁ, সোজা কথা হচ্ছে 20 জনের বেশি যদি কোনো কোম্পানি হয়, কোনো ব্যক্তি যদি একসাথে করে কোনো কিছু করতে চায়, তাহলে তাকে অন্য মানে কোম্পানি আইনে যদি সে রেজিস্ট্রেশন না করে, তাহলে সে অন্য আইনে করতে পারবে না, সে ব্যবসা করতে পারবে না। তার মানে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হলো, আমরা তো এর আগে পড়ছি 50 জন, তাহলে এখানে আর পার্টনারশিপ তুমি করতে পারবা তাহলে তো 26 জন না করা লাগবে, তাহলে সেক্ষেত্রে 20 জন নিয়ে করা লাগবে। তার মানে কোম্পানি এই আইন অনুযায়ী 26 জন নিয়ে কোনো পার্টনারশিপ করা যাবে না, ওটা অবশ্যই প্রাইভেট কোম্পানি হিসেবে আসতে হবে অ্যাকর্ডিং টু সেকশন 4 অফ কোম্পানিজ অ্যাক্ট 1994। সবাই লিখে রাখেন, ভালো করে পড়বেন। বলা আছে এই আইনের অধীনে কোম্পানি হিসেবে নিবন্ধিত না হলে, কোম্পানি যদি না বানাও, অন্য কোনো আইনের ধারা বা অধীনে গঠিত না হইলে 20 জনের অধিক সমন্বয়ে এমন কোনো কোম্পানি, সমিতি বা অংশীদারি কারবার গঠন করা যাবে না যার উদ্দেশ্য হচ্ছে ব্যাংক ছাড়া
অন্য কোনো ব্যবসা, এই কথা বলছি। ব্যাংক করা যাবে, কিন্তু ব্যাংক করা কিন্তু সেটা তো অন্য ইস্যু। ব্যাংক করলে তো ব্যাংকিং আবার লেখা আছে কোম্পানি করতে হবে। আসলে স্যার, স্যার এই যে এই নিচ্ছি, ক্লাস নিচ্ছি স্যার, শৈশব নিয়ে। তো এই হলো আমাদের, এটা কি বুঝতে পারলেন? এটা জি স্যার, বুঝতে পারছি। বলেন, বোঝেন নাকি? এটা বলেন। স্যার এটা তো আরেকবার ক্লিয়ার করতেন। ক্লিয়ার হলো যে এখানে তো বললেন যে 26 জনকে নিয়ে আপনি ফার্ম করবেন। 26 জি জি জনকে নিয়ে ফার্ম করা যাবে না। কোম্পানি সেকশন ফলে বলা আছে যে 26 জনকে, 20 জনের বেশি হলেই আপনি কোনো পার্টনারশিপ আনরেজিস্টার্ড বা রেজিস্টার্ড হোক যাই পার্টনারশিপ করতে পারবেন না। কি ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আপনি কি করতে হবে? কোম্পানি করতে হবে। জি ঠিক স্যার। আছে, জি যেহেতু স্যার। পার্টনারশিপ করতে পারবেন না, তাহলে কোম্পানি করতে হবে। এবং এই কথা কোথায় লেখা আছে? ধারা 4 লেখা আছে কোম্পানি চাই। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, এই বলছে যে ইউ শুড পয়েন্ট আউট সাম বেসিক ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ। যে পার্টনারশিপ আর কোম্পানি বেসিক ডিফারেন্স উপরে লেখাই আছে, ওটা পড়ে নেবেন। ঠিক আছে। এই এবার আসেন, এখানে আবার আসতে হলো কি, প্রাইভেট কোম্পানি করলেন, পাবলিক কোম্পানি করলেন। এটাও পরীক্ষা আসছিল কয়েকবার আপনাদের, যে এখন কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি টু পাবলিক, সেকশন মানে 231 লেখা আছে। এর মানে 31 আর নিচেটা 32। হ্যাঁ, উপরটা হলো 231, এই নিচে লেখা আছে এই যে সেকশন 231, আর এখানে আছে 232। একটা হলো যে আপনি প্রাইভেট কোম্পানি করছেন কিন্তু এখন এটাকে পাবলিক বানাইতে চান, তাহলে কি কি করতে হবে? প্রথমে হলো আপনাকে একটা ওই যে মেমোরেন্ডাম এবং আর্টিকেল দাখিল করতে হবে পাবলিক কোম্পানির মধ্যে করে। কারণ এই যে পাবলিক কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে বলা ছিল যে আপনি শেয়ার ট্রান্সফার করতে পারেন, বাধা আছে, তো বাধা ওর লিখতে হবে যে বাধা নাই। তারপরে ওখানে লেখা ছিল যে 50 জনের বেশি হওয়া যাবে না, এখন লিখতে হবে আনলিমিটেড। এগুলো সব করে আপনি কি করবেন? প্রথমে আর্টিকেলসটা আর মেমোরেন্ডামটা রেডি করবেন। তারপর কি করবেন? এটাকে একটা ইজিএম করবেন, এই যে জেনারেল মিটিং। হ্যাঁ, ইজিএম, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করে সেখানে পাশ করে দেবেন। পাশ করে তারপরে এটাকে জেনারেল মিটিং পাশ করে সেখানে এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন নিয়ে, স্পেশাল রেজলিউশন যেটা বলে, নিয়ে আরজিসি 30 ডেজ এর মধ্যে এই যে আরজিসি রেজিস্ট্রার সাহেবের নিকট কি দিতে হবে? জমা দিতে হবে। আর কি জমা দিতে হবে? যেহেতু আগে ছিল প্রাইভেট, এখন করছেন পাবলিক, তাহলে টাকা পয়সা তাহলে পাবলিক কাছে নিবেন কি নিবেন না? তাহলে বলবেন যে না, আমি যে পাবলিক কাছে নেবো না, আমরাই দেবো। তাহলে এ স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস, কারণ প্রসপেক্টাস ইস্যু করে পাবলিক কাছে টাকা নিতে হয়। আপনি যদি প্রসপেক্টাস ইস্যু করেন তাহলে সেটা দিবেন, আর না দিলে স্টেটমেন্ট ইন দ্য প্রসপেক্টাস দিয়ে ফর্ম 8 এর মাধ্যমে, লেখালেখা নির্বাচন ফর্ম 8 এর মাধ্যমে আর যে রেজিস্ট্রার সাহেবের কাছে জমা দিবেন। জমা দিলে রেজিস্ট্রার সাহেব ওটা দেখে আপনার প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি বানান দিয়ে একটা সার্টিফিকেট দিয়ে দিবে আপনার। কে ভাই? ও ইয়া, হ্যাঁ হ্যাঁ, সামনে মাত্র দেখা হয়েছে, সাথে দেখা হয়েছে, সাথে দেখা হয়েছে। ও, আচ্ছা, সরি, হ্যালো। আচ্ছা, আপনারা তো ওই যে এটা কি বুঝতে পারলেন যে কিভাবে একটা প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তর করা যায়? শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই যে একটা প্রাইভেট কোম্পানি কিভাবে পাবলিক কোম্পানিতে রূপান্তর করা যায়, প্রথমে হলো কি আপনাকে ড্রাফট করতে হবে হলো মেমোরেন্ডাম এবং আর্টিকেল, তাই না? সেখানে পাবলিক কোম্পানির, হ্যাঁ, কারণ যেহেতু প্রাইভেট কোম্পানি থেকে রেস্ট্রিকশন ছিল, সেগুলো বাদ দিয়ে আপনি একটা ড্রাফট করতে হবে। করে সেগুলো কি করতে হবে আবার? সেগুলো একটা ইজিএম দেখে, ইজিএম দেখতে হলে কি লাগে? ইজিএম এর নোটিশ দিতে হয়, কতদিনের? 21 দিনের নোটিশ দিয়ে ইজিএম ডাকতে হবে, তাই না? আর ইজিএম ডাকার পূর্ব শর্ত হলো একটা বোর্ড মিটিং করতে হবে, কারণ বোর্ড মিটিং পাস করাইতে হবে। বোর্ড মিটিং পাস করে সেরে তারপর দিবেন ইজিএম, দিয়ে ইজিএম পাস করাবেন, করায় ওইটাকে আরজিসি রেজিস্ট্রার সাহেবের কাছে ফর্ম 12 দিয়ে, সাথে যেহেতু প্রাইভেট থেকে পাবলিকে যাচ্ছেন, সাথে একটা স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস, অথবা যদি প্রসপেক্টাস ইস্যু করে টাকা নেন তাহলে সেই প্রসপেক্টাস যেটাই হোক সাথে দিয়ে আরজিসি রেজিস্ট্রার নিকট ফাইল করতে হবে উইথ কি প্রেসক্রাইব ফিস। তারপরে উনি দেখে আপনাকে কি কি দিবে? আপনাকে
এই যে সার্টিফিকেট অফ মানে রেজিস্ট্রেশন মানে কমেন্সমেন্ট দিয়ে দিবে, দিলে আপনি কি হয়ে গেলেন, পাবলিক কোম্পানি বন্ধ হয়ে গেল। আবার দেখেন এটা 231 নম্বর ইয়ার কোম্পানি। আবার আপনি যদি পাবলিক কোম্পানিকে প্রাইভেট করেন তাহলে কি করতে হবে? এই যে বলছে পাবলিক কোম্পানি হ্যাভিং নট মোর দ্যান 50 মেম্বার, 50 মেম্বার বেশি হলে তো হবে না, তাহলে তো সেটা হবে না। হ্যাঁ, সেই জন্য বলছে যে ওই সমস্ত প্রাইভেট কোম্পানি যেগুলো কি মানে 50 মেম্বারের নিচে সেগুলা। আর উপরে বলা আছে যে অ্যাটলিস্ট 7 মেম্বার, কারণ প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক হতে গেলে 7 জন লাগে। এই জন্য যে সমস্ত প্রাইভেট কোম্পানি হ্যাভিং অ্যাটলিস্ট 7 মেম্বার, এটা আপনাদের পরীক্ষা আসছিল। আচ্ছা তাহলে, আর এটা হলো পাবলিক থেকে প্রাইভেট, তাহলে এখানে প্রাইভেট করবেন কিন্তু 50 জনের বেশি তো থাকা যাবে না। তাহলে যে সমস্ত কোম্পানি এখনো 50 জন মেম্বার হয় নাই, তারা ইচ্ছা করলে তাদের পাবলিক কোম্পানি ইচ্ছা করলে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করতে পারিবে। তো একই রকম আবার সেই ইজিএম রাখতে হবে, তাকে বোর্ড ডিসিশন নিতে হবে, ইজিএম রাখতে হবে, ইজিএম এ কি করতে হবে, মানে সেখানে পাশ করে দিতে হবে। পাশ করে এবং যদি মানে কোনো ক্রেডিটর থাকে তাদের কনসেন্ট নিতে হবে, ক্রেডিটরদের কনসেন্ট নিতে হবে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার যে আছে শেয়ার গুলো যে ডিলিস্ট করে দিতে হবে, অ্যানলিস্ট করা শেয়ার গুলোকে ডিলিস্ট করতে হবে পারমিশন নিয়ে, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পারমিশন নিতে হবে, নিয়ে তারপর আরডিসি রেজিস্ট্রারের কাছে আবার নতুন করে আবার ওই ফর্ম 8 দিয়ে স্পেশাল রেজিস্ট্রেশন দিয়ে আবার সাবমিট করা হবে। সাবমিট করলে তখন সে এটাকে রেজিস্ট্রি করে আপনার ওটাকে কনভার্ট করে দিবে, এবং এরপর থেকে সেটা হবে প্রাইভেট কোম্পানি। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে পরীক্ষা কিন্তু আপনাদের বিভিন্ন ভাবে আসতে পারে। এবার হলো ফরমেশন অফ কোম্পানিজ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিকুয়েন্সেস। এখানে আমরা মানে বলতে পারি, কিন্তু এখানে ফরমেশন অফ কোম্পানি মানে সাজানো গোছানো নাই, আর ঠিক মতো মানে বলা নাই। আপনারা খাতা কলম নিলে আমি মানে এইটার সাথে মিলে আমি বলে দিতে পারি আপনাদের যে আসলে প্রকৃতপক্ষে কি আছে। এখানে থিওরিটিক্যাল ঠিক আছে যে প্রথমে যারা প্রমোটর তারা একটা মিটিং করে, প্রমোশন স্টেজ একটা, তারপরে রেজিস্ট্রেশন স্টেজ একটা, কমেন্সমেন্ট অফ বিজনেস স্টেজ, এই স্টেজ গুলো ঠিক আছে, 3টা স্টেজ ঠিক আছে। যে প্রথমে হলো কি প্রমোশন, প্রমোশনের জন্য কি করে সবাই যারা প্রমোটর তারা বসে, তাদের মধ্যে একটা তারা চুক্তিও করতে পারে। এই চুক্তি আবার এমন হইতে পারে যে কোনো ব্যবসা নিয়ে আগের থেকে প্রি কন্ট্রাক্ট আছে, মানে কোম্পানি জন্মের আগের কন্ট্রাক্ট আছে, সেগুলো থাকতে পারে। সবকিছু নিয়ে প্রমোটাররা সিদ্ধান্ত নেয় যে আমরা একটা কোম্পানি করব। সেখানে জন্য ওই যে আমরা যেটা জানি, প্রমোটাররা অনেক সময় কি করে, জেবিসি করে, হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বলি, এবং জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করে, জেবিএ করে, এগ্রিমেন্ট করে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কোম্পানি হয়, এটাও হতে পারে। তারপরে কি যে এবং তাহলে ঠিক আছে, এখানে ফরমেশন এক্সপেন্স তারা বের করে নর্মালি, এটাও ঠিক আছে। এবং প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট যেগুলো আছে সেগুলো এখানে বেসিক হলো যে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট, এটার কোনো দায় দায়িত্ব নতুন কোম্পানি করে এটা বর্তাবে না, কারণ তখন তখন কোম্পানি সৃষ্টি হয়নি। এই হলো এই কথা। তবে রেজিস্ট্রেশন যে স্টেজ সেইটা কিন্তু কিরকম হবে, সেটা হলো যে আগে নেম ক্লিয়ারেন্স ফার্স্ট হলো, যে প্রথম থাকতে হলো নেম ক্লিয়ারেন্স, এখন নাই, রেজিস্ট্রেশনের কথা উপরে বলছে কিন্তু নিচে কিছু বলে নাই। সেটা হলো কি ফার্স্টে হলো আপনাকে 1 নাম্বার নেম ক্লিয়ারেন্স নিতে হবে, তারপরে হলো ড্রাফটিং অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস, তারপরে হলো কি মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস এর ড্রাফটিং করতে হবে, তারপরে হলো কি মানে সিগনেচার সিগনেচার সাবস্ক্রিপশন পেজ এন্ড এই কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর, মানে ফর্ম 9 এবং সাবস্ক্রিপশন পেজ, এই দুইটার মধ্যে যারা প্রমোটর তাদের সাইন নিতে হবে, সাবস্ক্রাইবার যারা তাদের সাইন নিতে হবে, এগুলো সাবস্ক্রিপশন পেজে। একটা হলো তারা যে ডাইরেক্টর হতে চায়, মানে কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর, সেখানে সাইন নিতে হবে। এই দুইটা সাইন নিতে হবে, সাইন নিয়ে তারপর কি করতে হবে, তারপরে তারপরে হলো কি এই মানে অনলাইন সাবমিশন, তারপর অনলাইন সাবমিশন কি মেমোরেন্ডাম এবং আর্টিকেলস থেকে অনলাইন সাবমিশন, সাবমিশন করার পরে কি হবে, আপনি ওখান থেকে একটা ফিস বের হয়ে আসবে, রেজিস্ট্রেশন ফিস। সেই ফিসটা ডেজিগনেটেড যে ব্যাংক আছে ওদের, ইবিএল আছে, হ্যাঁ, তারপরে ট্রাস্ট ব্যাংক আছে নাকি, যাই হোক, ওই লেখা থাকে নিচে, ওই ব্যাংকের মানে স্লিপটা বের করে ব্যাংকে ফিস দেওয়া হবে, মানে প্রপার ফিস দিতে হবে। এটা অনলাইন সাবমিশন, তারপর হলো প্রপার ফিস দিতে হবে। ফিস দেওয়ার পরে আপনারা দেখবেন যে অনলাইনে যখন ঢুকবেন তখন দেখবেন যে
ডকুমেন্ট হোল্ড বাই অমুক, যার নাম লেখা থাকবে আরজেসি, তার কাছে যেতে হবে যে আপনি সব কাগজপত্র যেগুলো আছে এগুলো হার্ড কপি, মানে সাধারণত কিছুই লাগে না কারণ অনলাইন হয়ে যায়। সাধারণত লাগে হলো এই যে সাবস্ক্রিপশন পেজ এবং এই ফর্ম 9-এর এই দুটো কপি। ওরা মানে বলে যে পেন ড্রাইভে নিয়ে আসলে ওরা পেন ড্রাইভে নিয়ে নেয় অথবা নিজেরা নিয়ে নেয়, নিয়ে আপনার এটাকে পাস করে দিয়ে আপনাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এখন আসলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আপনাকে দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দিলে আপনি আপনি বুঝবেন যে আপনার কোম্পানি অ্যাকর্ডিং টু কোম্পানি ল মেনেই এটা করা হয়েছে। এই যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ ইস্যুড বাই রেজিস্ট্রার আফটার এ কোম্পানি রেজিস্টার্ড is called the certificate of incorporation. Section 25 of Companies Act states that certificate of incorporation is conclusive evidence. এটা হলো একদম conclusive evidence। কিসের evidence? All the requirements of act have been complied with, সব মানা হয়েছে। এবং কি রিগার্ডিং রেজিস্ট্রেশন এন্ড ম্যাটার্স প্রেসিডেন্ট এন্ড ইনসিডেন্ট দ্যাট, সব মানা হয়েছে। এবং অ্যাসোসিয়েশন ইজ এ কোম্পানি অথরাইজড টু বি রেজিস্টার্ড এন্ড ডিউলি রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট। এবং কোম্পানি রেজিস্ট্রি হয়েছে ডিউলি, যথাযথভাবে রেজিস্ট্রি হয়েছে, এবং এটা লিগাল এক্সিস্টেন্স অফ দ্য কোম্পানি বিগিনস, এবং এটার আইনগত যে মানে আর কি অস্তিত্ব শুরু হয়ে গেছে কবে থেকে, অন দ্য ডেট অফ দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এর মানে হলো এই তিনটে, এবং এগুলা ভালো করে আপনাদের পড়তে হবে। এই হুম, এবার আসেন, আমরা তো বললাম যে ড্রাফট মেমোরেন্ডাম ড্রাফট করতে হবে। সে মেমোরেন্ডামটা কি আসলে? আমরা সবাই জানি যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ এ ডকুমেন্ট হুইচ কন্টেইনস দ্য ফান্ডামেন্টাল রুলস রিগার্ডিং দ্য কনস্টিটিউশন এন্ড অ্যাক্টিভিটিস অফ কোম্পানি। তার মানে কি, দুইটা পার্ট, একটা হলো মেমোরেন্ডাম পার্ট, একটা হলো আর্টিকেলস পার্ট। মেমোরেন্ডাম কাজ কি? কাজ হলো আপনার কোম্পানি কেন তৈরি করতেছে, কোম্পানির কাজ কি, সেটা যেখানে লেখা থাকে, কোম্পানির নাম কি, কোম্পানির অ্যাড্রেস কোথায়, এগুলা যেখানে লেখা থাকে। সোজা কথা, মেমোরেন্ডাম হলো মেইন হলো, এটা হলো কোম্পানির, আমরা সংবিধান বলতে পারি। যেমন সংবিধানের বাইরে দেশে কোনো কাজ করা যায় না, সেরকম মেমোরেন্ডামে যে ব্যবসার কথা বলা নাই সেই ব্যবসা আপনি করতে পারবেন না। প্রয়োজন পড়লে আপনি কি করবেন, নাই আপনি চেঞ্জ করে নিবেন, মেমোরেন্ডাম চেঞ্জ করবেন পারবেন, কিন্তু মেমোরেন্ডামে লেখা আছে একটা, আপনি করবেন না একটা, এটা হবে না। এই যে দেখেন, এই যে লেখা আছে, মেমোরেন্ডাম shows the range of enterprise. Memorandum is the foundation on which superstructure of the company has been built up. It enables the shareholders, editors, and outsiders to know the permitted activities of the company. কোম্পানি কি কাজ করতে পারে সেটা, সেটাই থাকে। যেমন এখানে একটা এটা আছে, ইজিপশিয়ান সল্ট অ্যান্ড সোডা কোম্পানি লিমিটেড ভার্সেস পোর্ট পোর্ট সেইড সল্ট অ্যাসোসিয়েশন লিমিটেড, এখানে একটা মামলা দেওয়া আছে। আবার একটা কি রেলওয়ে কোম্পানির একটা মামলা আছে, এটা সেখানে, সেটা আমি বললে আপনি বুঝতে পারবেন যে মেমোরেন্ডামের মধ্যে কি লেখা যায় কি লেখা যায় না। ওটা একটা রেলওয়ে কোম্পানি ছিল, তারা হলো এই রেলের যেগুলো মানে রিপেয়ার করে, এবং রিপেয়ার করে ট্রায়াল দেয়, ট্রায়াল দিয়ে এগুলো আবার মানে আবার ইয়েতে দেয়, মানে সরকারকে আবার এগুলো দিয়ে দেয়, রিপেয়ার করা হলো তাদের কাজ। কিন্তু ওরা দেখলো যে আসলে তো রেলওয়ে কোম্পানি, কিন্তু আগে তো রেলওয়ে কোম্পানি রেলওয়ে চালাইতে গেলে কয়লা লাগতো, কয়লা। তো ওরা দেখলো তাহলে আমরা এক কাজ করি, যেহেতু কয়লা লাগে এই সরকার নেয়, তা আমরা এক কাজ করি, কোম্পানি কয়লা কয়লা এনে, ওই ইঞ্জিনিয়ার তো কয়লা লাগে, কয়লা আনি এবং এবং সেল করি। হুম, এ, তখন তারা করলো কি, তারা ওই মানে রিপেয়ার মেনটেন্যান্সের এবং মেরামতের পাশাপাশি তারা কি করা শুরু করলো, কয়লা এনে সেল করা শুরু করলো। তখন ওই যে কয়লা ব্যবসায়ী যারা আছে আর একদম যায় কোর্টে যা বলে দিল যে তারা তো আসলে তাদের যেটা পারমিশন নাই সেই কাজ তারা করতেছে। কোথায় নাই, মেমোরেন্ডামে নাই। আর মেমোরেন্ডামে বলা আছে যে তারা সব রেলওয়ে কোম্পানি সব রিপেয়ার করবে, সেগুলো কি করবে, নতুন করে তৈরি করতে পারবে, বেচতে পারবে, এগুলো সব লেখা আছে। কয়লার ব্যবসা করা তো লেখা নেই, যদিও কয়লা ইয়েতে লাগে। তখন কোর্ট কোর্ট হ্যাঁ তখন রায় দিল, বিজ্ঞ আদালত রায় দিল যে হ্যাঁ তুমি কয়লার ব্যবসা করতে পারবে, যদি কয়লার ব্যবসা করতে চাও তাহলে মেমোরেন্ডাম চেঞ্জ করে কয়লার ব্যবসা তুমি করতে পারবে। হুম, তো তার মানে কি, ইম্পর্টেন্স অফ মেমোরেন্ডামের এটাই ইম্পর্টেন্স আছে। এখন আপনি যদি লেখেন যে ABCD ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এখন ওইখানে যায় যদি আপনি যদি এখন ওই
লোহালক করে ব্যবসা করেন তাহলে তো হবে না। ফার্মাসিউটিক্যাল নাম দিয়ে তো লোহালক সে ব্যবসা করে, তাই না? শিপ ব্রেকিং এর ব্যবসা করা যাবে না। সুতরাং যেটা মেমোরেন্ডাম যেটা পারমিট করে না, আপনি সেইটার ব্যবসা আপনি করতে পারবেন না। সুতরাং মেমোরেন্ডাম একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তারপর হলো আর্টিকেলস। আর্টিকেলস তো আরো, তাহলে আরো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদিও মেমোরেন্ডাম মধ্যে যা থাকে সেইটাই অনুযায়ী সেই কাজগুলো আপনি করবেন, কিভাবে করবেন তার জন্য সবকিছু কি থাকে, আর্টিকেলস থাকে। বলছে যে আর্টিকেলস হলো of association is a document which contains rules, regulations, bylaws regarding the internal management of the company and company internal management. Articles must not violate any provisions of the memorandum or any provisions of the Companies Act. Listen. The rules laid down in the articles must always be read subject to the rules contained in the memorandum. তাই না? সবসময় মেমোরেন্ডামে যা লেখা থাকবে সেই অনুযায়ী আপনাদের পড়তে হবে। এই হলো কথা। তো আমি আপনাদের এই মেমোরেন্ডাম এবং আর্টিকেল সংক্রান্ত আসলে আপনাদের একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা আমি সামনের ক্লাসে আমি আপনাদের শিখাবো। ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট, আমরা অনেকে জানি না। এবং এই বইয়ের মধ্যে যে আমরা যে অনেক কিছু জানি না তার স্বাক্ষরে এই এই ম্যানুয়ালের মধ্যে আছে। আপনি ম্যানুয়ালে দেখবেন জায়গায় জায়গায় বলা হয়েছে অ্যাকর্ডিং টু দা শিডিউল 1, এভাবে বলা আছে। আসলে এটা না জেনে লেখা হয়েছে, কারণ শিডিউল 1টা কি কোম্পানি আইনের এটা আমরা বুঝতে পারি না, যার জন্য ওইটা কথা আমরা লিখছি। তো আমরা এই শিডিউল 1টা কি আর মেমোরেন্ডাম কি, আর্টিকেলস কি, এটা একদিন আমরা খুব ভালো করে পড়বো। কি আপনার কি মানে ভালো করে জানার ইচ্ছা আছে? জি স্যার, জি অবশ্যই। স্যার। Yes, হুম, sir. ভালো করে মানে সারা জীবনের মতো ভালো করে, কারণ আমাদের ম্যাক্সিমাম আমাদের প্রফেশনের লোকজন এটা জানে না। এবং তারা এই ম্যানুয়ালও তারই আছে প্রমাণ, আমি দেখাবো না এই ম্যানুয়ালে, ম্যানুয়ালে তার প্রমাণ আছে। কারণ আমি বলতেছি যে আমি অ্যাকর্ডিং টু প্রভিশন 4 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, এই এই কথা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে অ্যাকর্ডিং টু দি শিডিউল 1, এই কথা ঠিক নাই। কারণ শিডিউল 1টা কি তাই আমি বুঝি না, এই জন্য আমি এটা লিখি শিডিউল। হ্যাঁ, কারণ আপনি তো যেটা হলো আইন, যেটা প্রবিধান বিধান, সেটাকে আপনি বলতে পারেন অ্যাকর্ডিং টু, কিন্তু শিডিউল 1 তো একটা স্যাম্পল, এটা তো একটা স্যাম্পল। এই স্যাম্পলকে আপনি কিভাবে বলেন যে অ্যাকর্ডিং টু? এটা আমি বুঝতে পারি না আসলে। কারণ তার মানে যারা লেখছে বা যারা এগুলো ই করে তারা কিছু জানে না এই রিগার্ডিং কোম্পানি ল। শিডিউল শিডিউল 1 হলো একটা স্যাম্পল, স্যাম্পল অফ আর্টিকেলস, এটা তাকে জানতে হবে। তা আমি তো তাদের একটা স্যাম্পল দেখে তো বলতে পারি না যে অ্যাকর্ডিং টু শিডিউল 1, এটা বলতে পারি না। এটা তো বুঝতে হবে, এটা অনেক মানে বোঝার জিনিস। তা আমরা প্রফেশনাল স্টুডেন্ট হয়ে যদি এটাই না শিখি, ভালো করে না শিখি, এটা মানে তাহলে তো হবে না। এই লেখাপড়া করে কোনো লাভ নাই, সিএ পাস করে তখন লাভ হবে না। কোম্পানি, যে কোম্পানির সাথে অডিট করি, ওই কোম্পানি মেমোরেন্ডাম কি আর্টিকেলস কি আমি বুঝি। তো সেটা আমি আপনাদেরকে সামনের ক্লাসে বোঝাবো, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সুন্দর করে বোঝাবো, আপনাদের বুঝতে হবে জিনিসটা। না বুঝলে আপনারা আপনার ওই সেম কাতারে যাবেন। ঠিক আছে? আমি আপনাদের কিভাবে এই যে মেমোরেন্ডাম আর্টিকেলস এর সাথে আজকে আমরা এগুলো পড়ে যাই, আমি সামনের দিন হলো যে আমি আর্টিকেলসটাকে আপনাদের বোঝাবো যে আর্টিকেলস কি। দেখেন এখানে আর্টিকেলস একটা ইদা স্যাম্পল, এই পুরোটাই হলো শিডিউল 1 এর জিনিস। এই যে কি থাকে কন্টেন্টস অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কন্টেন্টটা কি, কি কন্টেন্ট থাকে এখানে দেওয়া আছে। এছাড়াও থাকতে পারে যেমন শেয়ার ক্যাপিটাল, লিয়েন অন শেয়ার, কলস অন শেয়ার, শেয়ার ট্রান্সফার করবেন কিভাবে, ট্রান্সমিশন করবেন কিভাবে। ট্রান্সফার আর ট্রান্সমিশন হলো, এটা হলো বাই অপারেশন অফ ল, আর এটা হলো আপনার অ্যাট উইল, ইচ্ছায়। আপনি ইচ্ছা করতেছেন আবার শেয়ার সেল করে দিচ্ছেন, তার নাম হলো শেয়ার ট্রান্সফার। আর আপনি আপনি ই হয়ে গেছেন, ইনসলভেন্ট হয়ে গেছেন, আপনার শেয়ার মানুষ নিয়ে নিচ্ছে, এটা হলো বাই অপারেশন অফ ল, আইনের দ্বারা করা যাচ্ছে। আপনি উন্ডিং আপ করে ফেলতেছেন, হ্যাঁ, শেয়ার সেল করে দিচ্ছেন আরেকজনের কাছে, এটা হলো বাই অপারেশন অফ ল, তার নাম হলো ট্রান্সমিশন। মারা গেছে কেউ, কেউ মারা গেছে, তার শেয়ার তার ছেলে মেয়ের নামে যাচ্ছে, দিস ইজ ট্রান্সমিশন অফ ল। মানে যেটা হলো ট্রান্সমিশনের মিনিং হলো বাই অপারেশন অফ ল। আর এটা হলো আপনি ইচ্ছা করে সেল করে দিচ্ছেন, তার নাম হলো শেয়ার ট্রান্সফার। ট্রান্সফার আর ট্রান্সমিশন এক না। এই যে ফরফিচার অফ শেয়ার, কনভার্সন অফ শেয়ার, শেয়ার ওয়ারেন্ট, অল্টারেশন অফ জেনারেল মিটিং, ভোটিং রাইটস অফ মেম্বার্স, অ্যাপয়েন্টমেন্ট, রিমুনারেশন, ডাইরেক্টর্স, বোর্ড অফ ডাইরেক্টর্স, ম্যানেজার, সেক্রেটারি, ডিভিডেন্ড, রিজার্ভস, অ্যাকাউন্টস, অডিট, ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, হোল্ডিং আপ, আরো অনেক কিছু আসতে পারে, সেক্রেসি, আরবিট্রেশন, এসব আসতে পারে। এটা একটা স্যাম্পল আর কি।
এরপরে দেখবেন আপনাদের কোম্পানিতে যদি আপনি দেখেন, ওখানে আরো লেখা আছে, সেক্রেসি লেখা আছে, ওখানে আরবিট্রেশন লেখা আছে। হ্যাঁ, সেগুলো আসতে পারে আর্টিকেলস এর মধ্যে। হুম, এটা হলো স্যাম্পল, যে সাধারণত আর্টিকেলস এর মধ্যে এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো থাকে, এটা স্যাম্পল লেখা। হুম, স্যাম্পল যদি না হইতো তাহলে এখানে সেক্রেসি ঢোকে কিভাবে, এখানে আরবিট্রেশন কিভাবে ঢোকে, তাই না? কারণ এটা স্যাম্পল। এখন হলো মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এর মধ্যে ডিফারেন্সটা কি? এটা কিন্তু বললেনি, যে একটা হলো কনস্টিটিউশন, একটা হলো ইন্টারনাল ম্যানেজমেন্ট রুলস, করে আসলেন। আর আপনি মানে কখনোই কোনো আর্টিকেলস মেমোরেন্ডামে যা নাই তার কন্ট্রারি হতে পারবে না, এগুলো লেখা আছে এখানে। আর আর্টিকেল ইজিলি ট্রান্সফার করা যায়, কিন্তু মেমোরেন্ডাম ইজিলি চেঞ্জ করা যায় না। মেমোরেন্ডামের কোনো কোনো ক্লজ করা যায়, কিন্তু মেমোরেন্ডামের যেটা মেইন ক্লজ, সেটা হলো অবজেক্টিভ ক্লজ, সেটা কখনোই চেঞ্জ করা যায় না উইদাউট দ্য পারমিশন অফ দ্য কোর্ট। এই যে সার্টিন ক্লজেস অফ মেমোরেন্ডাম ক্যানট বি অল্টার্ড উইদাউট দ্য স্যাংশনস অফ দ্য গভর্নমেন্ট এন্ড অফ দ্য কোর্ট। যে অবজেক্ট ক্লজ, লাইব্রেরি ক্লজ, হ্যাঁ, এগুলা এছাড়া হয় না। সুতরাং হ্যাঁ, আর আর্টিকেলস নিজে নিজেই করা যায়, আর্টিকেলস ইজিলি করা যায়, সেটা বলছে আর কি। আর এখানে আরো আছে দেখেন, এই যে আর কি আছে, ওগুলোই হলো মেইন। যাই লাগছে লিখছি। তারপরে হলো ফর্মস এন্ড কন্টেন্টস অফ মেমোরেন্ডাম। এই যে মেমোরেন্ডাম যে বললেন, লিমিটেড বাই শেয়ার, সেগুলো কেমন হবে? এই যে তারপরে হলো যেগুলো হলো মানে গ্যারান্টি, সেগুলো কেমন হবে? হ্যাঁ, এখানে স্পেসিমেন দেওয়া আছে। প্রথমটা হলো যে ফর্ম এন্ড কন্টেন্টস অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডামের মধ্যে কি কি থাকবে? আমরা বলছি প্রথমে থাকলো নেম, নেম উইথ লিমিটেড, এই উইথ লিমিটেড থাকবে। আর দি অ্যাড্রেস অফ দ্য স্টেট অফিস, আর দ্য অবজেক্টস অফ কোম্পানি, and except in case of trading companies, the territories to which they extend। হ্যাঁ, বলছে যে মানে অবজেক্ট থাকতেই হবে সেখানে, ঠিক আছে। আর হলো এই যে লায়াবিলিটি অফ দ্য মেম্বার, আর হলো শেয়ার ক্যাপিটাল, সাবস্ক্রিপশন পেজ যেটা বললাম, শেয়ার ক্যাপিটাল, এই পাঁচটা জিনিস থাকবে। এটা হলো সবাই জানি, নেম, তারপর হলো অ্যাড্রেস, তারপর হলো অবজেক্ট, তারপর লায়াবিলিটি, তারপরে হলো শেয়ার ক্যাপিটাল। এই মোট হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস থাকতেই হবে যদি কোম্পানিটা লিমিটেড বাই শেয়ার হয়। যেমন এখানে দেওয়া আছে, একটা স্যাম্পল বানিয়ে দিয়েছে এখানে। কোম্পানির নাম কি? ইস্টার্ন স্টেম প্যাকেট কোম্পানি লিমিটেড, স্টেট অফিস shall be situated in বাংলাদেশ, অবজেক্ট কিছুটা লিখে দিয়েছে, লায়াবিলিটি ইজ লিমিটেড, শেয়ার ক্যাপিটাল ইজ নিচে, এরকম একটা ফরম্যাটের মধ্যে লেখা থাকবে। এই যে শেয়ার ক্যাপিটাল 200,000 টাকা ডিভাইডেড ইন্টু 1,000 শেয়ার্স অফ 200 টাকা ইচ। এই যে উইথ দ্য সেভারাল পার্সনস, মানে যে কয়জন আপনারা শেয়ার কিনবেন তাদের নাম এখানে থাকবে। তাদের নাম থাকবে কোথায়? এই যে এখানে থাকবে তাদের নাম। এই যে এবং কি একজন কয়টা করে শেয়ার নিলেন তা থাকবে এখানে। আর এখান থেকে সবার সিগনেচার। এই হলো 5 নম্বর ইয়ে। আর যদি গ্যারান্টি হয়, তাহলে শেয়ার থাকলে তো একই হবে, সবই হবে। কিন্তু দেখেন এই যে একটা আন্ডারটেকিং থাকে একটা, এই দেখেন এই যে 5 নম্বর কি থাকে দেখেন, লেখা থাকে that each member undertake to contribute to the asset of the company in the event of its being wound up। যদি উইন্ডিং আপ হয়ে যায়, তখন আমরা যদি কোনো টাকা লাগে তাহলে আমরা দেবো। এবং সেটা হলো কি ফিক্সড। দেখেন is while is a member of, or who is a, or within 1 year afterwards for payment of the debts and liabilities of the company contracted before he ceased to be a member, and of the charges and expenses of winding up and for মানে এগুলা কারণে যদি লাগে, তাহলে একটা আমরা টাকা দেব। এই সাচ অ্যামাউন্ট মে বি রিকোয়ার্ড, ইজ নট এক্সিডিং এ স্পেসিফিক অ্যামাউন্ট। এই যে আমি গ্যারান্টি দিচ্ছি, 10,000 টাকা বেশি দেবো না, 1,000 টাকা বেশি দেবো না, 500 টাকা বেশি দেবো না, 100 টাকা বেশি দেবো না। এই যে গ্যারান্টি দিচ্ছেন, ভাই 100 টাকা পর্যন্ত দেবো, এইটার নামই হলো লিমিটেড বাই গ্যারান্টি। এই হলো এই, এটা কোথায় লেখা থাকে? মেমোর নাম্বার থাকে, এই যে নেমও আছে, অ্যাড্রেসও আছে, অবজেক্টও আছে, লাইব্রেরিটিও আছে, আর এখানে একটা গ্যারান্টি আছে। আর যদি শেয়ার থাকে তাহলে শেয়ার আবার নিচে লেখা লাগবে, এই যে এরকম করে, এরকম করে দিয়ে ফরম্যাট দিয়ে। আর এই যে আনলিমিটেড ক্ষেত্রে এই যে নাম, অ্যাড্রেস, অবজেক্ট, এই। হুম, আর যদি কোনো ওই যে বলছে যে ইফ দ্য কোম্পানি হ্যাজ শেয়ার ক্যাপিটাল দেন ইজ সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম শ্যাল টেক অ্যাট লিস্ট 1 শেয়ার
হ্যাঁ and his সাবস্ক্রাইবার যে তাহলে তাহলে কি করতে হবে নিচে এই যে ওরকম ফরম্যাট দেওয়া লাগবে। এই যে এখানে কয়েকটা কোম্পানির কি দিয়ে দিচ্ছে, স্যাম্পল দিয়ে দিচ্ছে এখানে। হুম এবার আসেন অল্টারেশন অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডামটা কি পরিবর্তন করা যায়, কিভাবে করা যায় সেটা একটু মানে ভালো করে এখানে পড়তে হবে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে হলো 5টা ক্লজ, এটা এই খেয়াল করি এখানে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানেই তো আপনি দেখলেন 5টা ক্লজ, একটা নেম নেম ক্লজ, অ্যাড্রেস, তাই না? তারপর কি অবজেক্ট দেখলেন, লাইবিলিটি দেখলেন, আর হলো শেয়ার ক্যাপিটাল ক্লজ। তাহলে কয়টা হলো তাহলে? 5টা ক্লজ। তাহলে বলছে যে মেমোরেন্ডাম কথা যদি বলি তাহলে এই 5টা ক্লজের চেঞ্জের নাম হলো অল্টারেশন অফ মেমোরেন্ডাম। The memorandum of associations of a company can be altered for different purposes according to the procedure laid down in the company act. The procedure is different. এই লাইনটা মনে রাখা হবে। For different clauses of the memo মানে memorandum। তার মানে এক একটা ক্লজের জন্য এক নিয়ম। সেকশন 12তে বলা আছে যে আপনি যদি অবজেক্টিভ ক্লজ চেঞ্জ করেন, হ্যাঁ, তাহলে আপনাকে একটা স্পেশাল ডিসিশন নিতে হবে ইজিএম থেকে, এবং সেইটা আবার কোর্ট থেকে পাস করাতে হবে। এবং এই নিচের কারণগুলোয় আপনি এই কারণগুলোর কথা উল্লেখ করে আপনি কি করতে পারেন, মেমোরেন্ডাম পরিবর্তন করতে পারেন। এখানে আর অন্য কিছু বলে নাই, অনেক কম আলোচনা করছে, কিন্তু এখানে করা যাবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই কি এই সমস্ত উদ্দেশ্য করা যাবে, কিন্তু সেখানে একটা স্পেশাল ডিসিশন করতে হবে, প্লাস এটা কোর্টে পারমিশন নিতে হবে। যদি অবজেক্ট ক্লজ চেঞ্জ করেন তাহলে লাগবে এটা, আর যদি নেম ক্লজ চেঞ্জ করেন তাহলে ইজিএম করবেন। যদি লাইবিলিটি ক্লজ চেঞ্জ করেন তাহলে কোর্টে যাওয়া লাগবে। এটা আর কি। এখানে একটা কোশ্চেন দিচ্ছে, আপনার কোশ্চেন তো পারবেনই, যে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। বললাম সেকশন 25, সেটা সেটা জানলেই হবে। এই আর হলো এই এখানে দেখেন, এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দেওয়া আছে, যেটা সেকশন 231 পড়লেন সেটা আর কি। ডিসক্রাইব দ্য প্রসিডিউর টু ফলোড ফর কনভার্টিং এক্স ওয়াই লিমিটেড ইনটু পাবলিক কোম্পানি, মানে প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি রূপান্তর করবেন সেই সম্পর্কে। তবে এখানে খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা সুন্দরভাবে, হ্যাঁ, দেওয়া আছে, একটা বিষয় দেওয়া আছে যেটা আপনার না জানলে হবে না। দেখেন, এক্স ওয়াই কোম্পানি লিমিটেড ইজ এ প্রাইভেট কোম্পানি হ্যাভিং 5 শেয়ার হোল্ডার্স। দেখেন, তার মানে প্রথমেই আপনাদেরকে মেরে দিল, প্রথমেই শেষ। আপনি যদি সরাসরি যদি খালি প্রসিডিউর লেখেন তাহলে এক পয়সা ই পাবেন না। এই প্রথমে দেখেন, কারণ ওই 231 বলা আছে যে সমস্ত কোম্পানি হ্যাভিং 7 অর মোর মেম্বার্স সেটা কনভার্ট করতে পারবে। তাহলে তো এই 5 জন শেয়ার হোল্ডার আছে, সেটা তো আসলে কি করতে পারবে না। হুম 5 জন যে শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু আসলে এটাকে কনভার্ট করতে পারবে না। তাহলে প্রথমে আপনি বলতে হবে যে এক্সওয়াইজেড কোম্পানি মানে কনসিস্টিং অফ 5 শেয়ার হোল্ডার্স ক্যান নট কি কনভার্ট দেয়ার কোম্পানি ফ্রম প্রাইভেট টু পাবলিক। হ্যাঁ, তার কি ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল কি দে হ্যাভ টু ইনক্রিজ দেয়ার নাম্বার, তাই না? এটা প্রথমে বলতে হবে, নাম্বার টু 7, অ্যাটলিস্ট 7। এটা যদি না বলেন তাহলে কিন্তু আপনার শেখা কিন্তু বৃথা, 16 আনাই বৃথা। দেখেন, আমি 231 চলে যাই, দেখেন এটা 231 প্রথমেই বলা আছে, প্রাইভেট কোম্পানি হ্যাভিং অ্যাট লিস্ট 7 মেম্বার্স ক্যান বি কনভার্টেড ইনটু পাবলিক কোম্পানি। তার মানে কিন্তু আপনি ওই দেওয়ার সময় কিন্তু আপনাকে এখানে একটা প্যাচ রাখা দেওয়া হয়েছে, যাতে আপনার বুঝতে, লেখাপড়া করে আসলে বুঝছেন কিনা কিছু সেটা জানা যাবে। দেখেন, এই দেখেন এখানে বলছে এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড ইজ এ প্রাইভেট কোম্পানি হ্যাভিং 5 শেয়ার হোল্ডার্স। 5 জনে তো হবে না, 5 জন মেম্বারে তো হবে না। তাহলে প্রথমে এটা বলতে হবে যে তারা কনভার্ট করা যাবে না। কনভার্ট করতে চাইলে আপনাকে প্রথমে যাইতে হবে, 7 জন করতে হবে। তারপরে বলবো প্রসিডিউর 7 জন করতে হবে। তারপরে এটা মেমোরেন্ডামটাকে ড্রাফট করতে হবে এবং বোর্ড মিটিং রাখতে হবে। তারপরে ইজিএম করতে হবে, হ্যাঁ, 21 দিনের নোটিশ ইজিএম করতে হবে। ইজিএম করে ইজিএম এর যে মানে ডিসিশন, সেই ডিসিশন এবং ড্রাফটেড মেমোরেন্ডাম এবং ফর্ম, হ্যাঁ, এখানে লেখা নেই ফর্ম 8, কিন্তু জমা দিতে গেলে ফর্ম 8 লাগে। এটা সহ কি করবেন, এবং প্রসপেক্টাস, যেহেতু পাবলিক কোম্পানিতে যাচ্ছেন তাহলে এটা স্টেটমেন্ট ইন লিও প্রসপেক্টাস সহ এটাকে জমা দিতে হবে রেজিস্ট্রেশন সাহেবের কাছে। দিস আর দ্য প্রসিডিউরস।
এভাবে বলতে হবে। যদি আপনাদের এই জিনিসগুলো আসবে তবে এইভাবে আসবে, কিন্তু আপনাদের এই বেসিক গুলো জানতে হবে। বলেন, এখন আর কয়েক মিনিট আছে, আমরা আর না পড়ে একটু আলোচনা গল্প করি এখন। বলেন এখন, কে কি বুঝলেন বলেন, বুঝতে পারছেন কিছু যতটুকু পড়ালাম? জি স্যার বুঝছি। বলেন কোথায় বোঝেন নাই বলেন। কোম্পানি কোম্পানি বুঝলেন, কোম্পানি হইতে পারে, কোম্পানি কিভাবে চালিত হবে বুঝতে পারছেন? বলেন একজন দেখি। স্যার কোম্পানি ফরমেশনটা একটু যদি একটু বুঝাইতেন যে একটা কোম্পানি বিল্ড আপ কিভাবে করে। ওই যে প্রথমে হলো নেম ক্লিয়ারেন্স, প্রথমে নেবেন, ঠিক আছে? জি স্যার। কোম্পানি বিল প্রথমে হলো নেম ক্লিয়ারেন্স, তারপরে হলো নেমটা যখন নেওয়া হয়ে গেল ওই নামটা দিয়ে, তার সেকেন্ড কাজই হলো কি ড্রাফটিং অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস। বললাম। তারপর থার্ড হলো এটাকে অনলাইন সাবমিশন করবেন। এবং ওই যে ড্রাফটিং অফ আর্টিকেলস এর মধ্যে ওখানে আমার এই যে এই ওখানে ফর্ম 9 যেটা বলা হয়, কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর, ফর্ম 9, এবং সাবস্ক্রিপশন পেজের মধ্যে ওই যে দেখা যাবে সাবস্ক্রিপশন পেজ, এই যে এটা নাম হলো সাবস্ক্রিপশন পেজ, এভাবে বানাইতে হবে। বানায় এখানে সেলিম রেজা 1000 শেয়ার, এখানে সাইন, এরকম আগে জায়গায় যদি থাকে কথার কথা, এখানে যে ই আর কি এহসান থাকে, তাহলে তার এখানে কটা শেয়ার নিল তার সাইন, এখানে হয়তো তাহমিন আক্তার থাকলো, কটা শেয়ার নিল তার সাইন, তাই না? এভাবে মানে সবার সাইন নিয়ে এইটা সহ আর এই মানে যা যা ডাইরেক্টর হবে তাদের জন্য হলো ফর্ম 9, এই দুইটা নিয়ে অনলাইনে সাবমিট করলে কি হবে, ওখান থেকেই চলে আসবে আপনাকে কত ফিস, আপনার অথরাইজ ক্যাপিটাল অনুযায়ী কত ফিস আসে সেই ফিসটা বের হয়ে আসবে অনলাইন থেকে তাই। সেটা নিয়ে আপনাকে এই প্রেসক্রাইব ফিসটা আপনি জমা দিতে হবে ব্যাংকে, ডেজিগনেটেড ব্যাংকে জমা দিতে হবে। জমা দিয়ে এই এই কাগজপত্রগুলো নিয়ে আপনি RJC রেজিস্ট্রার সাহেবের ওখানে জমা দিয়ে দিলে ওরা একটা সার্টিফিকেট দিয়ে দিবে অফ ইনকর্পোরেশন। এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ইজ এ কনক্লুসিভ ডকুমেন্ট অফ রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি। ঠিক ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। এটা হলো নিয়ম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমরা আজকের মতো রাখি। আজকে আমাদের, আপনারা, আমি সামনের ক্লাসে থাকেন, আমি ওই জিনিসটা শিখাবো। আর আমি সবসময় চাই হলো যে আমি যেটুকু জেনেছি মানে কষ্ট করে রিগার্ডিং কোম্পানি আইন, আপনারা এটা শেখেন, শিখলে আমাদের অনেক বেনিফিট হয়, অনেক লাভ হবে দেখবেন। আমি বললাম তো, কারণ আমি তো দেখতেছি, হুম, আমি দেখতেছি সুতরাং, এবং সবই দেখতেছি সব জায়গায়। যেমন আমার কালকেও হয়তো আমার RJC স্টেশনের সাথে মিটিং গেছে, কারণ আমাদের ICAB, FRC, তারপরে সবাই মিলেমিশে, হ্যাঁ, এই একটা জিনিসই সমাধান করার মতো মানে উদ্যোগ নেওয়ারই পায় না। ওনারা আসলে হলো ওনাদের কাজ যে এই যে ডিবিসি হওয়ার পরে ডিবিসি এবং কোম্পানি আইন এবং RJC রিটার্ন এর মধ্যে সম্পর্কটা কি, এইটুক, হ্যাঁ, ওই সবাই খেলে আলাদা আলাদা ভাবে আমার ফোন দেয়, আর সবাই ভাবে যে আমি যদি এই হয়ে যেত, আমি যে জানি না তাহলে এটা প্রকাশ পাওয়া যাবে, সুতরাং এটা নিয়ে বেশি আলাপ করা যাবে না। কিন্তু সমস্যাটা সবাই পড়ে গেছে, প্রায় 400 450 ফাইল আটকে গেছে, এটা নিয়ে কারোর কোনো উদ্যোগ নাই। হুম, কারোর কোনো উদ্যোগ নেই। তো অথচ কোম্পানি আইন স্পষ্ট করে স্পষ্ট করে বলে দিছে যে এজিএম এর সাথে অডিটের কোনো সম্পর্ক নেই। অথচ আমাদের এই স্যারেরা কেউ যাবেও না ওখানে, ওখানে আলোচনা করে বললেও আবার, হ্যাঁ, এবং আমি দেখলাম আমাদের কোনো বলতে সবাই বলছে চলেন যে হাইকোর্টে যাই, এখানে হাইকোর্টে যাওয়া লাগবে না। হ্যাঁ, এবং আমি বলছি যে হাইকোর্টে যাওয়া লাগবে না, আমি প্রেজেন্টেশন দেবো আইন অনুযায়ী। তখন সবাই চুপ হয়ে গেছে যে তাহলে তো আমাদের ইনকাম টিনকাম বন্ধ হয়ে গেল, হ্যাঁ, হাইকোর্টে গেলে কিছু ইনকাম হবে, এই আর কি। এখন সেটা নিয়ে আগামীকাল আমাদের নিয়ে আছে, আমি আজ সিস্টার সাহেবকে বুঝাবো, যদি না বুঝাই তাহলে আমার অন্য দিক দিয়ে আমার বোঝানোর জায়গা আছে, সেখান দিয়ে বোঝাবো। যদি সহজভাবে বুঝলো বুঝলো, আর না বুঝলো অন্যভাবে বোঝাবো। আর এখানে 450 ফাইল আটকে আছে, সরকার অনেক ফিস পাচ্ছে না, এবং RJC রেজিস্ট্রেশন ই হয়ে আছে, সেটাও এই কোম্পানি আইন অনুযায়ী। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং সামনের ক্লাসে থাকেন, ঠিক আছে? আর আপনি মনে জি করা স্যার। দিয়েন, আমি যারা বলছি এটা মনে করা দিয়েন যে স্যার আপনি আমাদের কাছে
হাউ টু মানে মানে ড্রাফটে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ কোম্পানি, এটা আপনি শিখাবেন। আমি আপনাদের আইন দিয়ে শিখা দিব, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি।